হাই ফ্রেন্ডস, সুপার সায়েন্স স্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর আলো চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারের সিলেবাস সম্বন্ধে জেনে নিই। তো আমাদের লাইট চ্যাপ্টারের প্রথমেই রয়েছে প্রতিফলন, যেটা হলো রিফ্লেকশন। তারপর রয়েছে প্রতিসরণ, লেন্স, মানবচক্ষু, আলোর বিচ্ছুরণ, আলোক তরঙ্গ এবং আলোর বিক্ষেপণ। তো আমরা প্রথমে আজকে প্রতিফলন নিয়ে আলোচনা করব। প্রতিফলন নিয়ে একদম ডিটেলে আলোচনা করব। আর ফ্রেন্ডস, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ আমরা ভিডিওর শেষে প্রতিফলন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এবং কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যা আশা করছি তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব হেল্পফুল হবে। তো আমরা প্রথমে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা জেনে নিই। আলো কোনো সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো সমসত্ব মাধ্যমের উপরিতলে আপতিত হলে ওই আপতিত আলোক রশ্মির কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আর আমরা নিচে দেখতে পাচ্ছি আলোর প্রতিফলনের একটি সাধারণ চিত্র রয়েছে। এটি হচ্ছে সমতল দর্পণে আলোর প্রতিফলনের চিত্র। এখানে আমরা কিছু টার্ম জেনে নিই। প্রথমে রয়েছে এখানে এই যেই তলে আলোক রশ্মিটি প্রতিফলিত হচ্ছে সেই তলটাকে বলা হয় প্রতিফলক তল। ঠিক আছে, এটাকে বলা হয় প্রতিফলক। এরপর হচ্ছে এই দুটি মাধ্যমের কথা এখানে উল্লেখ রয়েছে। তো যে মাধ্যম থেকে আলোক রশ্মি এসে কোনো তলে আপতিত হলো সেই মাধ্যমটাকে বলা হয় প্রথম মাধ্যম, এবং যে মাধ্যমে মানে প্রতিফলক তলের যে মাধ্যমটি সেই মাধ্যমটাকে বলা হয় দ্বিতীয় মাধ্যম। এখন যে আলোক রশ্মিটি এসে প্রতিফলক তলে এসে আপতিত হচ্ছে সেই আলোক রশ্মিটাকে বলা হয় আপতিত আলোক রশ্মি, এবং প্রতিফলনের পর যে আলোক রশ্মিটা আবার দেখা যাচ্ছে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসছে, এটাকে বলা হয় প্রতিফলিত আলোক রশ্মি। আর এই দুটি আলোক রশ্মি যে পয়েন্টে মিট করছে এই পয়েন্টটাকে বলা হয় আপতন বিন্দু। এখন আমরা জানি যে প্রতিফলক তল এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত একটা লম্ব টানা হয়েছে, এটাকে বলা হয় অভিলম্ব। আর এই অভিলম্বের সঙ্গে আপতিত আলোক রশ্মি যে কোণ করছে, এই অভিলম্ব এবং আপতিত আলোক রশ্মি এরা যে কোণটা করছে এটাকে বলা হয় আপতন কোণ, যেটা ইংলিশে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তার জন্য এটাকে আই দ্বারা চিহ্নিত করা হয়। আর প্রতিফলিত আলোক রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তার জন্য এটাকে আর দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, এটা আমাদের একটা সাধারণ ছবি ছিল প্রতিফলনের। তো এরপর আমরা আলোক রশ্মি সম্বন্ধে আলোচনা করব। আলোক রশ্মির সংজ্ঞা হলো রশ্মি আসলে আলোক শক্তি বিস্তৃত হওয়ার অভিমুখ, তাই রশ্মি নির্দেশ করতে হলে তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। তো আমরা এখানে উপরের চিত্রটাতেও দেখলাম, এই উপরের চিত্রে কি রয়েছে যে এই আপতিত আলোক রশ্মি এবং প্রতিফলিত আলোক রশ্মির ক্ষেত্রে আমরা একটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে আপতিত রশ্মির ডিরেকশনটা কোন দিকে এবং তারপর প্রতিফলিত রশ্মিটা কোন দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ডিরেকশন বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু তীর চিহ্নটা অবশ্যই দিতে হবে। আর তোমরা এটা মনে রাখবে যে আলোর ক্ষেত্রে কিন্তু যে কোনো ছবিতে তোমরা ডিরেকশন বোঝাতে এই তীর চিহ্নটা অবশ্যই দেবে, নইলে কিন্তু পুরো ছবিটা ভুল হয়ে যাবে। হলো। তো এরপর আজকে আমরা এবার দর্পণ নিয়ে আলোচনা করব। তো আমাদের সাধারণত দর্পণ হলো 3 প্রকার। প্রথমে রয়েছে সমতল দর্পণ, যেটাকে বলা হয় প্লেন মিরর। তারপর হচ্ছে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তো তোমরা এগুলো ইংলিশ টার্মগুলো জেনে রাখবে। অবতল দর্পণটাকে বলা হয় কনকেভ মিরর, আর উত্তল দর্পণটাকে বলা হয় কনভেক্স মিরর। তো আমরা এখানে দর্পণটাকে আমরা ছবিতে ক্ষেত্রে কিভাবে প্রকাশ করব সেটা আমি দেখিয়ে দিয়েছি। ধরো সমতল দর্পণ করতে গেলে আমাদের যদি অনুভূমিকভাবে বোঝায় তাহলে এরকমভাবে একটা লাইন টেনে এখানে যে স্ক্র্যাচগুলো করে দিয়েছি এটা বোঝায় যে কোনো একটা দর্পণটাকে পিছন দিকে করে প্রলেপ দেওয়া আছে। অর্থাৎ দর্পণটার সামনের দিকটা কাঁচ কিন্তু পিছনের দিকটাই প্রলেপ দেওয়া আছে, সেটা বোঝানোর জন্য এই স্ক্র্যাচগুলো করা হয়। তো তোমরা দর্পণ আঁকার ক্ষেত্রে কিন্তু এই স্ক্র্যাচগুলো অবশ্যই দেবে। আর ধরো সমতল দর্পণকে যদি এরকম খাড়াভাবে বোঝাতে হয় সেক্ষেত্রে এই ছবিটা করা যেতে পারে। আর অবতল দর্পণের ক্ষেত্রে এরকমভাবে ছবিটা আঁকা হয়, অর্থাৎ ভেতরের তলটাতে আলো প্রতিফলিত হচ্ছে এবং বাইরের তলটা প্রলেপ দেওয়া। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, অর্থাৎ বাইরের তলটাতে আলো প্রতিফলিত হচ্ছে এবং ভিতরের তলটা প্রলেপ দেওয়া। তো আমরা এটা বোঝানোর জন্য একটা চামচকে ব্যবহার করতে পারি, চামচ কিংবা কোনো বড় বাটি, যেটার হচ্ছে এই যে ভিতরের দিকটা আমরা যেটা দেখছি, এই যেই তলটা একটু মানে ভেতরের দিকে ঢুকে আছে এই তলটাকে বলা হয় অবতল তল। মানে ধরো এই তলটাতে আলো প্রতিফলিত হলো এবং এই তলটাকে, এই উপরের তলটাকে যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে এই তলটাকে আমরা তখন বলবো অবতল তল। অর্থাৎ যে তলে আলো প্রতিফলিত হচ্ছে সেটা আমরা প্রথমে দেখব। তো এটাকে বলা হয় অবতল। আর এই বাইরের দিকের এই উঁচু তল তাকে বলা হয় উত্তল। তো এইভাবে আমরা মনে রাখতে পারবো। তো এইটা হচ্ছে একটা মানে উত্তল এবং অবতল বোঝার ক্ষেত্রে এটা একটু সুবিধা। এরপর আমরা প্রতিফলনে মানে গোলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট টার্ম আছে, যেরকম বক্রতা, কেন্দ্র, মেরু। তো এগুলো কাকে বলে প্রথমে জেনে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এই তলগুলো, এই উত্তল অবতল, এগুলো কিন্তু একটা গোলীয় তল বোঝাচ্ছে। তো এই গোলীয় তলটা যে গোলকের অংশ সেটা দিয়ে আমরা বুঝবো। তো ধরো যে কোনো গোলীয় তল, এই উত্তল হোক বা অবতল, সেটা যে গোলকের অংশ তার যে কেন্দ্র সেই কেন্দ্রটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। যেমনি আমাদের এখানে ছবিটা রয়েছে
আমি দুটো ছবি এঁকেছি। তো এই সিটা দ্বারা চিহ্নিত করায় সেন্টার বোঝাতে সি দেওয়া হয়েছে। তো আমরা এখানে এই অবতল বা উত্তল এই দুটো গোলকের ক্ষেত্রে এই গোলকটার যে কেন্দ্র তাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র, এবং এই গোলীয় দর্পণের যেটা মধ্যবিন্দু তাকে বলা হয় মেরু, ঠিক আছে। আর এই সি আর পি, সিপি যেটা এদের সংযোজক রেখাংশ অর্থাৎ গোলীয় দর্পণের যে যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ তাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, এবং এই বক্রতা ব্যাসার্ধটা এবং মেরু এই যে রেখার উপর অবস্থিত সেটাকে বলা হয় প্রধান অক্ষ। আমাদের কিছু জেনারেল টার্ম রয়েছে, এগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে, তো এগুলো জেনে রাখবে। আর এখানে আমরা প্রতিফলক তলটাও বুঝিয়ে দিয়েছি। আর এখানে একটা নোট হচ্ছে যে সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কিন্তু সবসময় অসীম হয়, তো এটা তোমরা মনে রাখবে। তো এরপর আমরা প্রতিফলন সংক্রান্ত কয়েকটি সূত্র জেনে নেব। তো আলোর যে প্রতিফলনের ঘটনা এটি কয়েকটি নির্দিষ্ট সূত্র মেনে চলে। তো দুটি সূত্র রয়েছে আমাদের প্রতিফলন সংক্রান্ত দুটি সূত্র। তো প্রথম সূত্রটা হলো আপতিত আলোকরশ্মি এবং প্রতিফলিত আলোকরশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। তো আমরা আগের ছবিতে তো এটা দেখলাম। আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ ওই আমরা দুটো প্রতিফলন এবং আপতন কোণ যেটা আই এবং আর দেখেছিলাম সেটা দুটো কিন্তু পরস্পর সমান, অর্থাৎ আই ইকুয়াল টু আর হয় হলো। এরপর আমরা দেখব প্রতিফলনের প্রকারভেদ। তো প্রতিফলন তলের প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিফলন দু প্রকার হতে পারে, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আরেকটা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। তো আমরা প্রথমে নিয়মিত প্রতিফলন সম্বন্ধে জেনে নিই। নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি মসৃণ প্রতিফলক তলে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হয় তাহলে এরূপ প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। আমি ছবিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো আপতিত আলোকরশ্মি, তো এগুলো কিন্তু পরস্পর সমান রয়েছে, মানে পরস্পর সমান্তরালে রয়েছে। তো প্রতিফলনের পরে যে প্রতিফলিত আলোকরশ্মি তোমরা কিন্তু তীর চিহ্নটাকে দেখবে ভালো করে। তো এই প্রতিফলিত আলোকরশ্মিগুলো যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পরস্পর সমান্তরালে রয়েছে। তো এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে তলটাতে প্রতিফলিত হচ্ছে সেটা কিন্তু সমতল, তো এক্ষেত্রে সাধারণত নিয়মিত প্রতিফলন হয়। এটার কয়েকটা উদাহরণ রয়েছে, সমতল দর্পণ, মসৃণ ধাতব তল, স্থির জলে এই ধরনের প্রতিফলন দেখা যায়। এরপর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তো এর সংজ্ঞাটা হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো অমসৃণ প্রতিফলক তলে আপতিত হলে প্রতিফলনের পর যদি সেই আলোকরশ্মি গুচ্ছ পরস্পর অসমান্তরাল হয় তাহলে এই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিফলক তলটি কিন্তু অসমতল, এই কারণে এই যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছগুলি এসেছিলো এখানে কিন্তু দেখো প্রত্যেকটি আপতিত আলোকরশ্মিগুচ্ছগুলি পরস্পর সমান্তরালে রয়েছে, কিন্তু প্রতিফলনের পরে যেটা প্রতিফলিত আলোকরশ্মি সেগুলো কিন্তু মানে যে এলোমেলোভাবে ছড়িয়ে গেছে। তো এই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এর উদাহরণ হচ্ছে যেমন ধরো ঘরের দেওয়াল, সিনেমার পর্দাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট উদাহরণ, তারপর সাদা কাগজ ইত্যাদি তলে এই ধরনের উদাহরণ দেখা যায়। এরপর আমরা আলোকরশ্মি চ্যুতি সংক্রান্ত ঘটনা যে জেনে নেব। তো এটা আমাদের সিলেবাসে সেরকম নেই, কিন্তু তোমরা এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোনো এমসিকিউ বা শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে। তো এটা সম্বন্ধে আমরা একটু জেনে নিচ্ছি যে ফর্মুলাটা কীভাবে আসছে। এটা কিন্তু খুব সোজা প্রমাণটা আমরা একটা সমতল দর্পণ দিয়ে খুব ইজিলি বুঝতে পারি। যে এটা তোমরা ছবিটা আগে ভালোভাবে দেখে নাও। এক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতিটা হলো কিউ ও আর, এই যে অ্যাঙ্গেলটা এটাকে বলা হয় আলোকরশ্মির চ্যুতি। তো আমরা প্রথমে আলোকরশ্মির চ্যুতি কাকে বলে সেটা সম্বন্ধে একটু জেনে নিই। ধরো এটা একটা আলোকরশ্মি এই সমতল দর্পণে আপতিত হলো, এরপর যদি এই সমতল দর্পণটা এখানে না থাকতো তাহলে কিন্তু আলোকরশ্মিটা এই পথে বরাবর চলে যেত। এখন সমতল দর্পণটা থাকার দরুন আমরা প্রতিফলনের সূত্রানুযায়ী জানি যে ও এইরকম কোনো একটা পথে চলে যাবে, যেটার ক্ষেত্রে যেন হয় যে এই আই ইকুয়াল টু আর এই সূত্রটা মেনে আলোকরশ্মিটি কিন্তু এই পথে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে চলে যাবে। অর্থাৎ আলোকরশ্মি প্রথমে মানে আপতিত আলোকরশ্মিটি প্রথমে যে পথে যাচ্ছিল আর এই একটা প্রতিফলক দিয়ে দেওয়ার জন্য আলোকরশ্মিটা এখন যে পথে যাচ্ছে এই দুটোর পথের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটাকে বলা হচ্ছে আলোকরশ্মির চ্যুতি। অর্থাৎ আলোকরশ্মিটা কতটা পরিমাণ পথ চ্যুত হয়েছে, ঠিক আছে, কতটা পরিমাণ পথ থেকে সরে গেছে সেটাকে বলা হয় আলোকরশ্মির চ্যুতি। তো এরপর আমরা আলোকরশ্মির চ্যুতি কী পরিমাপ বা আলোকরশ্মির চ্যুতির সঙ্গে এই কোণগুলোর কী সম্পর্ক সেটা জেনে নেব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিউ আর অ্যাঙ্গেলটা হচ্ছে আলোকরশ্মির চ্যুতি। এখন প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা কি জানি যে আই ইকুয়াল টু আর, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল সমান,
ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে পি ও আর এই গোটাটা একটা সরল রেখা, অর্থাৎ কি পুরো কোণটা একটা সরল কোণ, তার মানে পুরো কোণটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি চ্যুতি বার করতে যাই, তার মানে এই অ্যাঙ্গেলটা যে চ্যুতি, তাহলে এইটা সমান কি করব, 180 মাইনাস এই দুটো অ্যাঙ্গেল। তো এখন আমরা এটা লিখতেই পারি যে ডেল্টা ইকুয়াল টু, আর হ্যাঁ চ্যুতিটাকে আমরা ডেল্টা দ্বারা সাইন মানে চিহ্নিত করা যায়। তো এখানে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস আই প্লাস আর, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল। আবার আমরা কি জানি আই ইকুয়াল টু আর, অর্থাৎ আমরা যে কোনো একটা বসিয়ে দিতে পারি যে 2i, মানে আই ধরে করলাম, তাহলে হচ্ছে 180 মাইনাস 2i। তো এটা হচ্ছে চ্যুতির সূত্র বা চ্যুতির সঙ্গে আপতন কোণের সম্পর্ক। তো এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে আর প্রমাণটা অবশ্যই মনে রাখবে, তাহলে কি যে কোনো টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে তোমাদের সুবিধা হবে। তো এক্ষেত্রে একটা নোট আছে যে লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি হয় 180 ডিগ্রি। লম্ব আপতন জিনিসটাকে তোমরা ভালোভাবে বুঝে নাও। ধরো সমতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রথমে বুঝাই যে আপতিত আলোক রশ্মিটা অভিলম্ব বরাবর যদি আসে, অর্থাৎ যে লম্বটা আপতন বিন্দুর সঙ্গে যে আমরা লম্বটা টেনেছিলাম সেই লম্ব বরাবরই যদি আলোক রশ্মিটা আসে, তাহলে কি হয়, আলোক রশ্মির এই পথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মিটি একদম 180 ডিগ্রি ঘুরে পুনরায় একই পথে ফিরে আসেন। তো এক্ষেত্রে অনেকেই ধরে নেয় যেখানে চ্যুতিটা হচ্ছে 0, কারণ একই পথে আসা, একই পথে এসে আরেক একই পথে চলে গেল, কিন্তু আসলে কিন্তু পরিবর্তনটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ তোমরা এইভাবে বুঝো আলোক রশ্মিটা এইভাবে আসছিল, এই পরিমাণ ঘুরে আবার প্রথম পথে চলে গেল, তার মানে কি এটার মানে চ্যুতিটা হচ্ছে কিন্তু 180 ডিগ্রি। আবার এক্ষেত্রে যদি আমরা চ্যুতির এই সূত্রটাই ফেলি, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে আপতন কোণটা কিন্তু এক্ষেত্রে শূন্য, কারণ অভিলম্ব বরাবর আপতিত আলোক রশ্মি আসছে, অর্থাৎ কি আপতন কোণটা এক্ষেত্রে শূন্য। তাহলে এখানে যদি আমরা শূন্য বসাই, তার মানে ডেল্টা ইকুয়াল টু 180। তো লম্ব আপতনের ক্ষেত্রে এইভাবে। আর যদি এটা আমরা কোনো গোলীয় দর্পণ দিয়েও দেখি, অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলেও কিন্তু এই সি বরাবর যদি আসে, এখন দেখো একটা ব্যাসার্ধ কিন্তু পরিধির উপর সবসময় লম্ব হয়, যে কোনো ব্যাসার্ধ পরিধির উপর লম্ব। তাহলে সেক্ষেত্রে কি সি বরাবর যদি আলোক রশ্মিটি আসে, এইটিও কিন্তু 180 ডিগ্রি ঘুরে পুনরায় এই বরাবরই ফিরে আসবে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে, সে কিন্তু আবার পুনরায় বক্রতা ব্যাসার্ধ বরাবরই ফিরে আসে। আর এর ক্ষেত্রেও কিন্তু চ্যুতিটা হয় 180 ডিগ্রি।
তো এরপর আমরা গলীয় তলে আলোর প্রতিফলন সম্বন্ধে জানব। তো আমাদের এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথমটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন এবং দ্বিতীয়টা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন। তো দুক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হয়, সেক্ষেত্রে আমাদের প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি যে I=R। তো এখানে আমরা যদি বক্রতা কেন্দ্র থেকে দর্পণটির উপরে একটি লম্ব টানি, তো এখন প্রতিটি বক্র ব্যাসার্ধ কিন্তু পরিধির উপর সবসময় লম্ব হয়। তো এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা এখানে প্রতিফলিত রশ্মিটা কোন পথে যাবে সেটা বার করতে পারি এবং প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস। তো মুখ্য ফোকাস সম্বন্ধে আমরা পরে জেনে নেব। তো এই দুটো ছবি কিন্তু খুব ইম্পর্টেন্ট গলীয় তলে প্রতিফলনের ক্ষেত্রে। তো এরপর আমরা জেনে নিই যে মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস কাকে বলে। তো এই সংজ্ঞাটি হচ্ছে গলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় অথবা একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে দর্পণটির মুখ্য ফোকাস বলে। তো আমরা প্রথম কেসটা দেখছি উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখা যায়, যে সমান্তরালে আলোকরশ্মিগুচ্ছ এসে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তো অবতল দর্পণের ক্ষেত্রে এই বিন্দুটাকেই বলা হয় মুখ্য ফোকাস এবং উত্তল দর্পণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত রশ্মি এসে এখন এক্ষেত্রে কি হয় যে অপসৃত হয়ে রশ্মিটা এই পথে ফিরে চলে যাচ্ছে। তো এইটাকে যদি আমরা বিপরীত দিকে একটু টেনে নিই, তাহলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলা হয়। তো এই দুটো ছবি আমরা নিচে শুধুমাত্র ফোকাস বিন্দুর ছবিগুলো আঁকা আছে, যে এইভাবে হয় মুখ্য ফোকাস অবতল দর্পণের ক্ষেত্রে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় যে অপসৃত হচ্ছে বলে, মানে এই বিন্দুটার থেকে রশ্মিটা অপসৃত হচ্ছে বলে মনে হয়। তো এটাই হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস। আর এরপর আমরা জানবো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ কাকে বলে। তো এটাকে সবসময় স্মল এফ দ্বারা, আর মুখ্য ফোকাস বিন্দুটাকে ক্যাপিটাল এফ দ্বারা চিহ্নিত করা হয় এবং এই ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য এটাকে স্মল এফ দ্বারা চিহ্নিত করা হয়। তো এর সংজ্ঞাটা হচ্ছে গলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। অর্থাৎ এই যে মেরুটা রয়েছে এখান থেকে এই OF এই গোটা ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ফোকাল লেন্থ, যেটাকে আমরা ইন্ডিকেট করি স্মল এফ দ্বারা। ঠিক আছে, যেমনি আমরা উপরের ছবিটাতে দেখতে পারি যে আমি লিখে দিয়েছি, এটাকে হচ্ছে স্মল এফ দ্বারা চিহ্নিত করা হয়। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে যদি আপতিত রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয় সেক্ষেত্রে যে পয়েন্টে মিট করে সেটা মুখ্য ফোকাস। এখন যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয় আপতিত রশ্মিগুচ্ছ, সেক্ষেত্রে প্রতিফলনের পর যে বিন্দুতে মিট করে সেটাকে বলা হয় গৌণ ফোকাস। তো এটার যে সংজ্ঞাটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয় এরূপ আলোকরশ্মিগুচ্ছ গলীয় দর্পণ কর্তৃক প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে ওই দর্পণের গৌণ ফোকাস বলে। তো এই গৌণ ফোকাসকে F' বা F1 দ্বারা চিহ্নিত করা হয়। এখন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে প্রধান অক্ষের সঙ্গে কিন্তু সমান্তরাল নয় রশ্মিগুচ্ছগুলি গলীয় তলে আপতিত হওয়ার পর প্রতিফলনের পর মুখ্য ফোকাস তলে, মানে ওই তলের যে কোনো একটা বিন্দুতে আপতিত হয়, এই বিন্দুটাকেই বলা হয় ওই দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাস। এটা অবতল দর্পণের ক্ষেত্রে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এই বিন্দুর থেকেই অপসৃত হচ্ছে বলে মনে হয়। আর এই যে আমরা যে তলটাকে মার্ক করে দিয়েছি এটাকে বলা হয় ফোকাস তল। তো আমরা ফোকাস তলের সংজ্ঞাটাকে জেনে নিই। ফোকাস তল হচ্ছে গলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তাকে দর্পণটির ফোকাস তল বলে। তো এক্ষেত্রে এটা যদি মুখ্য ফোকাস হয় তাহলে এই তলের সঙ্গে প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। তার মানে কি এইভাবে একটা তল যদি এখানে কল্পনা করা যায় তাহলে সেই তলের যে বিন্দুতে পয়েন্টে মিট করছে এই আপতিত রশ্মিগুলি সেটাকে বলা হয় আমাদের গৌণ ফোকাস। এটা কিন্তু ফোকাস তলে হয়, গৌণ ফোকাসটা সৃষ্টি সবসময় ফোকাস তলে হয়। আর এটা হচ্ছে ফোকাস তলের সংজ্ঞা। এরপর আমরা গলীয় দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠনের কয়েকটি নিয়ম জেনে নেব। এই নিয়মগুলি খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। এক্ষেত্রে মানে দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠনে প্রত্যেকটা ছবিতে এই নিয়মগুলি কিন্তু কাজে লাগবে। তো প্রথম নিয়ম হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলি
প্রতিফলনের পর সর্বদা এফ দিয়ে অর্থাৎ মুখ্য ফোকাস দিয়ে যায়। তো আমরা পাশের ছবিটা দেখতে পাচ্ছি, যদি এখানে আমরা সমান্তরাল রশ্মি পাঠাই তাহলে এটা কিন্তু সর্বদাই এফ দিয়ে অর্থাৎ মুখ্য ফোকাস দিয়ে যাবে। এরপর নেক্সট যেটা সূত্র সেটা হচ্ছে রশ্মিগুচ্ছ যদি এফ দিয়ে যায় অর্থাৎ আপতিত রশ্মিগুলো, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে নির্গত হয়। অর্থাৎ এটা হচ্ছে প্রথম সূত্রের ঠিক অপোজিটটা, মানে প্রথম ক্ষেত্রে কী ছিল যে সমান্তরাল রশ্মি এলে মুখ্য ফোকাস দিয়ে যাবে, এরপরের সূত্রটা হচ্ছে যদি আপতিত রশ্মিটা মুখ্য ফোকাস দিয়ে যায় তাহলে সেটা প্রতিফলনের পর সমান্তরাল হয়ে অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। আর শেষ সূত্র হচ্ছে আলোক রশ্মি যদি সি দিয়ে যায় অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে যায়, সেক্ষেত্রে প্রতিফলনের পর বিপরীতমুখী হয়ে একই পথে ফিরে আসে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে বক্রতা কেন্দ্র দিয়ে এখানে যদি একটা লম্ব টানা, এটা কিন্তু বক্রতা ব্যাসার্ধ, সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাসার্ধ হচ্ছে পরিধির উপর লম্ব, তার জন্য এটি লম্ব আপতনের ক্ষেত্র হিসেবে গণ্য হয় এবং এটি পুনরায় একই পথে ফিরে আসে। এরপর আমরা উপাক্ষীয় রশ্মি সম্বন্ধে জানব যে উপাক্ষীয় রশ্মি কাকে বলে না, প্রধান অক্ষের নিকটবর্তী আপতিত রশ্মিসমূহকে উপাক্ষীয় রশ্মি বলে। অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে খুব নিকটবর্তী যে রশ্মিগুলোকে আমরা সমান্তরাল রশ্মি হিসেবে মানে মেনে নিতে পারি, সেই রশ্মিগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। তো এরপর আমরা বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ আর এর সঙ্গে ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ এফের মানে স্মল এফের একটা সম্পর্ক জেনে নেব। তো এটার ক্ষেত্রে আমাদের দুটো ছবি এঁকে নিয়েছে, একটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা এবং উত্তল দর্পণের ক্ষেত্রে, দুটো প্রমাণ কিন্তু আলাদা হবে। তো আমরা আগে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করে নিচ্ছি এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কীভাবে প্রমাণটা করবো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো অবতল দর্পণে তোমরা প্রথমে ছবিটাকে ভালো করে নোটিস করো, যেখানে এবি পথে একটা আপতিত আলোক রশ্মি আসছে, এটাকে আমরা উপাক্ষীয় রশ্মি হিসেবে ধরে নিয়েছি এবং এটি সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে। তো তারপরে তাহলে প্রতিফলনের পর এটি এফ দিয়ে অর্থাৎ মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে আর বি পথে, আর এখানে সি দিয়ে আমরা বি পর্যন্ত একটা লম্ব টেনে নিয়েছি। তাহলে এরপর দেখো এখানে আই এবং আর আমরা জানি এই দুটো কোণ সমান, আবার যদি এটার সঙ্গে সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ অনুযায়ী আমরা বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান, অর্থাৎ এইটাও কিন্তু আই। আবার আমরা বলতে পারি যেহেতু আই ইকুয়াল টু আর, অতএব কি যে এই দুটো কোণ কিন্তু সমান পরস্পর। আবার আমরা ত্রিভুজের উপপাদ্য অনুযায়ী জানি যে দুটো কোণ যদি পরস্পর সমান হয় কোনো ত্রিভুজের, তাহলে সেই বিপরীত বাহুগুলোও পরস্পর সমান হয়, অর্থাৎ এই দুটো বাহু অর্থাৎ সিএফ এবং সিবি এই এপি পরস্পর সমান। তো এরপর আমরা এই প্রমাণটা একটু দেখে নিই কীভাবে করছি। আপতন কোণ এখানে হচ্ছে আই এটা, এবং প্রতিফলন কোণ হচ্ছে এই আর। প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি এই দুটো সমান অর্থাৎ হলো, এবং এই এ বি সি অর্থাৎ এই ত্রিভুজটা আমরা এইমাত্র প্রমাণ করলাম যে এই ত্রিভুজটা কিন্তু এই দুটো বাহু পরস্পর সমান হচ্ছে, অর্থাৎ এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে বিএফ ইকুয়াল টু সিএফ। এরপর আমরা বলতে পারি এখন কম উন্মেষ দর্পণের ক্ষেত্রে এবং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, কম উন্মেষ সম্বন্ধে আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বি এবং পি খুবই নিকটবর্তী হয়, অর্থাৎ এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা আমরা ধরে নিচ্ছি খুবই কাছে, কারণ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে প্রধান অক্ষের সঙ্গে খুবই নিকটবর্তী রশ্মি, তাই আমরা বলতে পারি যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা খুবই কাছাকাছি রয়েছে। তাই ধরে নেওয়া যেতে পারে যে পিএফ ইকুয়াল টু বিএফ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা পরস্পর সমান। তো এটার থেকে আমরা বলা যেতে পারে পিএফ ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু সিএফ, কারণ আমরা আগে এই প্রমাণটা করে নিয়েছি। তো এর থেকে কি বোঝা যায় যে সিপি অর্থাৎ এই গোটা দৈর্ঘ্যটা হচ্ছে আর, এবং পিএফ সমান যদি স্মল এফ হয় তাহলে আমরা লিখতেই পারি যে এফ ইকুয়াল টু আর বাই টু, অর্থাৎ আর ইকুয়াল টু 2f। এটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের প্রমাণ। এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এটা কেবলমাত্র উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। আর এরপর আমরা ক্ষুদ্র উন্মেষ ব্যাপারটা আগে বুঝে নিই। ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ বলতে কী বোঝো না, গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি বা তার কম হলে তাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ বলে। অর্থাৎ গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ বলতে এই গোলীয় দর্পণটি এই কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করছে সেটাকেই কৌণিক উন্মেষ বলা হয়। তো সেটা যদি 10 ডিগ্রির থেকে কম হয় সেক্ষেত্রে ওগুলোকে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ হিসেবে চিহ্নিত করা হয়। এখন এটা হলো আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা। এখন আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আমি তোমাদের ছবিটা দিয়ে আগে বুঝিয়ে দিই, তোমরা প্রমাণটা নিজেরা চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই করে জানাবে তোমরা পারলে কি না, নইলে আমি আবার করে দেবো। তো এখানে দেখো যে তো এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবি সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে এসে ড্যাশ দর্পণে আপতিত হয়েছে। এরপর প্রতিফলনের পর এটি বি আর পথে ফিরে যাচ্ছে। তো এখানে যদি আমরা এটা আই এবং আর পরস্পর সমান আমরা জানি, তাহলে এটাকে যদি আমরা এই পিছন দিকে বর্ধিত করি, এই আরবিকে আরও যদি পিছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা জানি যে পয়েন্টে টাচ করছে সেটাই হচ্ছে মুখ্য ফোকাস। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই কোণটা অর্থাৎ এই মানে সিবি এই
লাইনটাকেও যদি পিছন দিকে বর্ধিত করা হয় তাহলে দেখা যাচ্ছে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই কোণটা যদি আর হয় তাহলে এই কোণটা হবে আর। আবার যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে আর একটু বাড়িয়ে দিই, মানে এই লাইনটাকে যদি আমরা এইভাবে সমান্তরালে বাড়িয়ে দিই, তাহলে এবিটাকে পিছন দিকে, তাহলে এই দুটো পরস্পর সমান্তরাল এবং এইটা যদি ছেদক হিসেবে কল্পনা করি তাহলে আই এবং আই এই দুটো অনুরূপ কোণ। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি আর সমান এদিকে আর এই আই সমান এখানে আই। আবার আর আই যদি এখানে পরস্পর সমান হয় তার মানে এই দুটো বাহু সমান, এবং তারপরে প্রমাণটা কিন্তু একইভাবে হবে যে এই দুটো বাহু সমান মানে এটা সমান, কারণ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই দুটো পয়েন্ট প্রায় কাছাকাছি। তো তারপরে আমরা প্রমাণ করে দিতে পারি যে আর ইকুয়াল টু 2f। ঠিক আছে, তো তোমরা প্রমাণটা চেষ্টা করে দেখবে। তো এরপরে আমরা প্রতিবিম্ব সম্বন্ধে জেনে নেব। প্রতিবিম্বের সংজ্ঞা হলো কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যখন অন্য কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলে। আর প্রতিবিম্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদ্বিম্ব যেটা বলা হয় রিয়েল ইমেজ, আর একটা হলো অসৎবিম্ব যাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। তো আমরা এখানে দুটো ছবি আঁকা রয়েছে, একটা হচ্ছে সদ্বিম্বের এবং একটা হচ্ছে অসৎবিম্বের। অসৎবিম্বের ছবিটা আমরা সমতল দর্পণ দিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু 10-এর সিলেবাসে সমতল দর্পণ এমনি নেই বিশেষ, কিন্তু তাও তোমরা ছবিটা কীভাবে আঁকতে হয় সেটা দেখে নাও। তো এখানে সদ্বিম্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা অবতল দর্পণে গঠিত হয়েছে, আর আমরা আগেই জানিছি যে সদ্বিম্ব মানেই প্রতিবিম্বটি কিন্তু অবশীর্ষ হবে, অর্থাৎ বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্বটি ঠিক উপর নিচে তার উল্টোভাবে দেখা যায়। এখন এখানে প্রথম চিত্রে এই স্মল পিকিউ হলো ক্যাপিটাল পিকিউ এর সদ্বিম্ব আমরা দেখতে পাচ্ছি। আর এই সমতল দর্পণের ক্ষেত্রে আমরা অসৎবিম্বের যেটা সৃষ্টি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পি ড্যাশ হলো পি, এই যে পি ড্যাশ এটা হলো পি এর অসৎ প্রতিবিম্ব। এই অসৎ বিম্বটা এটা আমরা একটা বিন্দু উৎস দিয়ে দেখিয়েছি, এটা যদি কোনো একটা বিস্তৃত বস্তুও হতো তাহলে কিন্তু এটা একদম বস্তুর আকারের সমশীর্ষ হতো, কারণ এটা হচ্ছে অসৎ বিম্ব, অসৎ বিম্ব মানে হলো সমশীর্ষ। ঠিক আছে, তো এরপরে আমরা অবতল দর্পণ দ্বারা গঠিত কিছু প্রতিবিম্ব দেখব, মানে কোন অবস্থানে বস্তুকে রাখলে কীরকম প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখছি বস্তুকে যদি অসীম দূরত্বে রাখা হয় সেক্ষেত্রে প্রতিবিম্বটি কীরকম হবে। তো অসীম দূরত্ব থেকে আমরা জানি যে অসীম দূরত্ব থেকে আগত আলোকরশ্মিকে আমরা সাধারণত সমান্তরাল আলোকরশ্মি হিসেবে গণ্য করি। সেই সমান্তরাল আলোকরশ্মিটি এসে ফোকাসে মিট করবে। এক্ষেত্রে যে প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে সেটা দেখা যাচ্ছে সৎ, অতি ক্ষুদ্র এবং অবশীর্ষ। এখানে প্রতিবিম্বের প্রকৃতিগুলি লেখা আছে সৎ, অতি ক্ষুদ্র এবং অবশীর্ষ। এরপর আমরা দেখব বস্তুটি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হয়। তো আমরা এখানে অসীম দূরত্ব থেকে একেবারে ফোকাস ও মেরুর মধ্যবর্তী অবস্থান পর্যন্ত কিন্তু প্রতিবিম্বগুলো এঁকে নিয়েছি। তো তোমাদের যদি বইগুলো না থাকে তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে ছবিগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এই টাইপের যে কোনো একটা ছবি কিন্তু পরীক্ষায় দিতেই পারে। তো আমরা প্রথমে দেখছি এবার অসীম এবং বক্রতার মধ্যে যদি বস্তু থাকে তাহলে কিন্তু প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে সৃষ্টি হয়, আর এই বস্তুটারও বৈশিষ্ট্য হয় সৎ, অবশীর্ষ এবং ক্ষুদ্র আকৃতির। তো আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, পরপর ছবিগুলো তোমরা লক্ষ্য করে যাও, সৎ এবং অবশীর্ষই হবে। এবার যখন আমরা বক্রতার কেন্দ্রে বস্তুটিকে রাখবো এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ এই ক্ষেত্রে একমাত্র বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয়।
বাকি বৈশিষ্ট্যগুলো একই, সৎ এবং অবশীর্ষ। এরপর হচ্ছে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে অবস্থিত হলে সেক্ষেত্রে প্রতিবিম্বটি আকারে বড় হয় এবং সদ অবশীর্ষ, আর সেটা হয় বক্রতা কেন্দ্র অসীমের মাঝে। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বস্তুকে যত দর্পণের কাছে আনা হচ্ছে প্রতিবিম্বটা কিন্তু তত দর্পণ থেকে দূরে সরে সরে যাচ্ছে। তো তোমরা এই রুলগুলো একটু মনে রাখবে। এরপরে হচ্ছে বস্তুটিকে যদি ফোকাসে রাখা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বস্তুটির যেটা প্রতিবিম্ব সেটা কিন্তু অসীমে গিয়ে সৃষ্টি হচ্ছে, কারণ বস্তুতে যদি ফোকাসে রাখা হয় সেক্ষেত্রে আগত প্রতিফলিত আলোক রশ্মিগুলি কিন্তু পরস্পর সমান্তরাল হয়, আর সমান্তরাল আলোক রশ্মিকে আমরা ধরে নিতে পারি সেগুলো অসীমে গিয়ে মিট হয়। তো এটা আমাদের একটা অপোজিট হচ্ছে, কারণ অসীম থেকে যদি আলো আসে সেক্ষেত্রে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয় ফোকাসে, আর ফোকাসে যদি বস্তুকে রাখা হয় সেক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় অসীম দূরত্বে। তো এটা একটা অপোজিট, আর এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বস্তুটি অসীম বিবর্ধিত হয়। ঠিক আছে। আর এরপর নেক্সট কেস হচ্ছে যদি বস্তুকে ফোকাস ও মেরুর মধ্যে রাখা হয় এইটি একমাত্র ক্ষেত্র যেখানে অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় এবং এই প্রতিবিম্বটি আকারে বস্তুর তুলনায় আকারে বড় হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা অসৎ প্রতিবিম্বের সৃষ্টি হচ্ছে, কারণ এটা ডট ডট করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে একই ধরনেরই প্রায় ছবিটা হবে, তোমরা প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারো বা যদি কোনো প্রবলেম হয় আমাকে বলে দেবে। তো এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা অসৎ, সমশীর্ষ এবং আকারে ছোট প্রতিবিম্ব পাবো। হয়ে গেল। এখানে নোটটা জেনে রাখো, প্রতিবিম্বের প্রকৃতি সৎ মানেই অবশীর্ষ এবং অসৎ মানেই সমশীর্ষ। এই রুলটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে। তো এরপর আমরা দেখতে পাবো অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। এখন প্রথমে আমরা অসৎ বস্তু সম্বন্ধে আগে জেনে নিই। যে ধরি একটা অবতল দর্পণে দুটি অভিসারী আলোকরশ্মি এসে আপতিত হলো এবং প্রতিফলিত হওয়ার পর তারা যে কোনো একটা প্রধান অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে মিট করলো, এটা ধরে নিই পি বা পি ড্যাশ। তো এখন যদি এই দর্পণটা এখানে না থাকতো, অর্থাৎ এখানে কোনো দর্পণ রাখা নেই, এমনি একটা আলো এসে এখানে পড়লো এবং এদিক থেকেও একটা আলো এসে এখানে মিট করলো, তো এক্ষেত্রে আমরা একটা বস্তুকে এখানে দেখতে পাবো, অর্থাৎ এখানে একটা বস্তু থাকবে, কারণ দুটো আলো এসে মিট করলো। এখন কোনো একটা বস্তুকে আমরা দেখতে হলে কী হয়, তার উপরে আলো ফেললে তবেই তো আমরা বস্তুটাকে দেখতে পাবো। অর্থাৎ এই দুটো আলোক রশ্মি এখানে মিট করলে তবে আমরা এখানে রাখা বস্তুটাকে দেখতে পাবো। কিন্তু এর বস্তুটাকে আলো পৌঁছানোর আগে এর মাঝে আমরা একটা দর্পণ এখানে স্থাপন করে দিচ্ছি, কিন্তু দর্পণটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বস্তুটাকে দেখতে পেতাম। এখন দর্পণটা স্থাপনের জন্য কি হবে, যে এই রকম ব্যাপারটা হবে যে এখান থেকে আলোক রশ্মিটা এসে প্রধান অক্ষের প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের এরকম কোনো একটা বিন্দুতে এসে মিট হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে পি ড্যাশ বস্তুটা সৃষ্টি হলো এটা একটা কিন্তু অসৎ বিম্ব, যেটা হলো অসৎ বস্তুর সৎবিম্ব। অর্থাৎ এই প্রতিবিম্বটা কিন্তু প্রতিবিম্বটা সৎবিম্ব, এটা হলো অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব। অর্থাৎ এখানে বস্তুটাকে বলা হয় অসৎ বস্তু, কারণ এই বস্তুটাকে যদি দর্পণটা না থাকতো তাহলে আমরা বস্তুটাকে দেখতে পেতাম। দর্পণটা থাকার জন্যে এই বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর প্রতিবিম্বটা এখানে সৃষ্টি হচ্ছে। তো এটাকেই বলা হয় অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব। তো এরপর আমরা এখানে দুটি কেস দেখে নেব, অবতল এবং উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়। তো আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে এবং দ্বিতীয়টা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে এইভাবে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ এসে যদি এমনভাবে আপতিত হয় যে যদি দর্পণটা না থাকতো তাহলে এরা কিন্তু পি বিন্দুতে মিট করতো, কিন্তু দর্পণটা থাকার জন্য প্রতিফলনের ফলে এরা পি ড্যাশ বিন্দুতে প্রতিফলিত আলোক রশ্মিটি মিট করেছে, তখন এই পি ড্যাশকে, এই পি অসৎ বস্তুর পি ড্যাশকে সৎবিম্ব বলা হয়। অর্থাৎ পি অসৎ বস্তুটির পি ড্যাশ হলো সৎবিম্ব। এবং এটার ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে একইভাবেই হবে। তোমরা এই ছবিগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর ওইটা হচ্ছে উত্তল দর্পণের দ্বারা পি অসৎ বস্তুর পি ড্যাশ সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো এই পি ড্যাশটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, যেটা পি অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করেছেন। এরপর আমরা গলীয় দর্পণের কিছু ব্যবহারিক প্রয়োগ দেখে নেব। প্রথমে দেখছি অবতল দর্পণকে কীভাবে ব্যবহার করা যায় না, দন্ত চিকিৎসায় রোগীর দাঁত পরীক্ষার জন্যই এই দর্পণ ব্যবহার করা হয়। এখন আমরা অবতল দর্পণের কাজটা কি দেখছি, যে অবতল দর্পণ কিন্তু সাধারণত বস্তুকে বিবর্ধিত করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ বস্তুটি যদি অবতল দর্পণে ফোকাস এবং মেরুর মাঝে অবস্থিত হয় সেক্ষেত্রে আমরা দেখলাম বস্তুটির একটি অসৎ কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। তো এই বিবর্ধন করার জন্যে অবতল দর্পণে বস্তুটিকে বিবর্ধন করার জন্য অবতল দর্পণে ব্যবহার করা হয়।
তো সেটা কী কী ক্ষেত্রে ব্যবহার করেন না, দন্ত চিকিৎসায় দাঁতকে বড় করে দেখার জন্য, রোগীর দাঁতকে বড় করে দেখার জন্য দন্ত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া গাড়ির হেডলাইটে এক বিশেষ ধরনের অবতল দর্পণ দেওয়া হয়, এটাকে বলা হয় অধিবৃত্তীয় দর্পণ। এই দর্পণটা কী করে না, গাড়ির হেডলাইটে আলোটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। তো এটার জন্য গাড়ির হেডলাইটে ব্যবহার করে, এটা সাধারণত কিন্তু অধিবৃত্তীয় দর্পণই ব্যবহৃত হয়। এরপরে রয়েছে প্রতিফলক টেলিস্কোপে, এছাড়া সোলার কুকার, সার্চ লাইট, এই প্রত্যেকটা জায়গাতেই অবতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়াও আমরা দেখাতে পারি যে দাড়ি কামানোর ক্ষেত্রে বা এই বিভিন্ন ধরনের কাজ যেখানে কোনো বস্তুকে বড় করে দেখানো দরকার, সেই সব জায়গাতেই অবতল দর্পণ ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব উত্তল দর্পণ কী কী কাজে ব্যবহৃত হয় না, উত্তল দর্পণের কাজ হচ্ছে বস্তুকে ছোট করে দেখানো, কিন্তু এটার ক্ষেত্রে কী হয়, আমরা দৃষ্টিক্ষেত্রটা অনেকটা বিস্তৃত করা যায়, ঠিক আছে। তাই সেই কারণে গাড়ির ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহৃত হয়, অর্থাৎ পিছনের দৃশ্যটাকে আমরা অনেকটা দৃশ্য দেখতে পাই, এই কারণে উত্তল দর্পণ ব্যবহার করে। এছাড়াও স্ট্রিট ল্যাম্পে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। এরপরে আমরা জানবো যে কোনো দর্পণকে কীভাবে আমরা শনাক্ত করব, অর্থাৎ কোন দর্পণটা কী সেটা আমরা কীভাবে চিনব। তো এক্ষেত্রে আমরা তিনটে জিনিস ফলো করতে পারি, যে প্রথমে আমরা দেখে নেবো যে বস্তুর অবস্থান কোথায়। তো এক্ষেত্রে বিস্তৃত বস্তু দর্পণের খুব কাছে, অর্থাৎ ফোকাস ও মেরুর মাঝে অবস্থিত হলে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে সেটা দেখেই আমরা বলে দিতে পারবো যে দর্পণটা কী, অর্থাৎ সমতল দর্পণ না উত্তল না অবতল। তো এখানে প্রথম ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রতিবিম্বটি অসহজ সমশীর্ষ কিন্তু বস্তুর আকারে সমান, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মানে দর্পণটা হচ্ছে সমতল দর্পণ। তারপরে যদি দেখা যায় যে অসহজ সমশীর্ষ কিন্তু বস্তুর আকারের চেয়ে ছোটো, তাহলে আমরা বুঝতেই পারছি এটা উত্তল দর্পণ হবে, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই বস্তুর আকৃতির চেয়ে ছোটো আকৃতির প্রতিবিম্ব গঠিত হয়। আর অসৎ বস্তু সমশীর্ষ কিন্তু বস্তুর আকারের চেয়ে যদি বড় হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে অবতল দর্পণ, কারণ অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অসৎ বিম্বটি একবারই গঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি বস্তুর আকারের চেয়ে অনেক বড় হয়, ঠিক আছে। তো এটা হবে অবতল দর্পণ। এরপর আমরা প্রতিফলন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান দেখব। আমি এখানে দুটো সমস্যার সমাধান করে দিয়েছি, তোমাদের যদি অন্য আরও কোনো এরকম প্রতিফলনের উপর কোনো ম্যাথামেটিক্যাল কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো প্রথম কোশ্চেনটা আমি আগে পড়ে শোনাচ্ছি। সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো, আচ্ছা এখানে দুবার লেখা হয়েছে, কোনো অবতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষকে মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে ছেদ করে, তাহলে ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। এখন তোমরা এই কোশ্চেনটা যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলনের প্রধান অক্ষকে মেরু থেকে এত সেন্টিমিটার দূরে ছেদ করে। এখন আমরা জানি যে প্রধান অক্ষকে, সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষকে কিন্তু মানে যে দূরত্বে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। তাহলে আমাদের এখানে ফোকাল লেন্থটা বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি F = 20 সেন্টিমিটার। আর আমরা তো এই বক্রতা ব্যাসার্ধের সঙ্গে F এর সম্পর্কটা জানি যে R = 2F, তাহলে R = 2 × 20 = হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধটা হলো 40 সেন্টিমিটার। তোমরা এইভাবে কিন্তু কোশ্চেনগুলো অনেক সময় ঘুরিয়ে দেওয়া থাকে, তো তোমরা ভালো করে আগে বুঝে নেবে যে কোন জিনিসটা ডাটাটা দেওয়া আছে, সেই হিসেবে কিন্তু ফর্মুলা বসালেই অ্যান্সার পেয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, আপতিত আলোক রশ্মি কোনো সমতল দর্পণে অবিলম্বের সঙ্গে 35 ডিগ্রি কোণে আপতিত হলে দর্পণ কর্তৃক রশ্মির চ্যুতি নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে আপতিত আলোক রশ্মি সমতল দর্পণে অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই আমরা বলি আপতন কোণ, অর্থাৎ আইটা আমাদের বলে দেওয়া আছে। আর চ্যুতির আমরা ফর্মুলাটা আগে আমি বলে দিয়েছি যে চ্যুতি ডেল্টা = হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। তো আমরা এখানে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 2 × এই 35, তাহলে এখানে লেখা হচ্ছে 180 - 70 = হচ্ছে 110, তাহলে 110 ডিগ্রি, এখানে চ্যুতিটা হবে 110 ডিগ্রি। তোমরা চাইলে এগুলো ছবিও এঁকে, যদি কোনো অসুবিধা হয় তোমরা এগুলো ছবি এঁকেও দেখে নিতে পারো।
তো এরপরে আমরা কয়েকটি অ্যাডভান্স কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হলো হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস বা হটস। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, সমতল দর্পণে কি কখনো সদ্বিম্ব গঠিত হতে পারে? তো আমি প্রথমে এখানে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু সদ্বিম্বটা সিলেবাসে নেই, কিন্তু এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট। তো তোমরা এমনি চাইলে পড়ে রাখতে পারো, আর এটা কিন্তু বোর্ড পরীক্ষায় এগুলো আসবে না, তো সেই হিসেবে তোমরা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো অবশ্যই করবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো দেখা যাক সমতল দর্পণের ক্ষেত্রে কীভাবে সদ্বিম্ব গঠিত হয়। তো যদি একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি যদি এমনভাবে কোনো সমতল দর্পণে এসে পড়ে যাতে দর্পণ না থাকলে এরা পিডেস্ট বিন্দুতে মিলিত হতো, তবে পিডেস্ট বিন্দু থেকে এক্ষেত্রে অসৎ বস্তু হবে। তো আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি সমতল দর্পণের ক্ষেত্রে আমরা আগে যেটা দেখলাম যে অসৎ বস্তুর ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব গঠন যেভাবে হয় সেরকমই সমতল দর্পণের উপর যদি অভিসারী আলোক রশ্মির উৎস আসে তাহলে তারা পিডেস্ট বিন্দুতে যদি মিলিত হতো, তাহলে এখানে পিডেস্টটা হচ্ছে একটি অসৎ বস্তু। তো এই বস্তুর দরুন সমতল দর্পণ থাকার জন্য প্রতিফলিত হওয়ার পর এরা পি বিন্দুতে মিলিত হচ্ছে রশ্মিগুলো, এক্ষেত্রে বলেছে, এবং অভিসারী রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হয়ে পি বিন্দুতে সদ্বিম্ব গঠন করে, এক্ষেত্রে অসৎ বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু সদ্বিম্ব গঠিত হতে পারে, কিন্তু সেটা অসৎ বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে, এক ব্যক্তি একটি বিশেষ ধরনের দর্পণের সামনে দাঁড়িয়ে দেখলেন যে তার প্রতিবিম্বের মাথা খর্বাকৃতি, দেহ স্থূলাকৃতি ও পা স্বাভাবিক। এ থেকে ওই দর্পণের বিভিন্ন অংশের প্রকৃতি কীরূপ বলে মনে হয়? তো এখানে আমরা মাথা দেখতে পাচ্ছি, মাথাটা খর্বাকৃতি অর্থাৎ মাথাটি ছোট দেখাচ্ছে, দেহ স্থূলাকৃতি মানে দেহ বড় দেখেছে, এবং পা স্বাভাবিক অর্থাৎ পাটি আকৃতি সমানই রয়েছে। তো এর থেকে আমরা সহজেই বলতে পারি যে দর্পণের ঊর্ধ্বাংশ হবে উত্তল, মধ্যভাগ অবতল এবং নিম্নাংশ হচ্ছে সমতল। পরের কোশ্চেনটা হচ্ছে, গোলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস বলতে কী বোঝো? তো প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই। কোনো দর্পণে দুটি বিন্দু যদি এমন হয় যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে সদ্বিম্ব গঠিত হয়, তবে ওই বিন্দু দুটিকে দর্পণের অনুবন্ধী ফোকাস দৈর্ঘ্য বলা হয়। এখন এই বিন্দু দুটি কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দু নয়, এটা যে কোনো বিন্দুই হতে পারে, শুধুমাত্র এই শর্তটা মানতে হবে যে কোনো একটি বিন্দুতে যদি বস্তু রাখা হয় তাহলে দ্বিতীয় বিন্দুটিতে প্রতিবিম্ব হবে। তো আমরা এখানে অবতল দর্পণে একটি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি এই পি বিন্দুতে বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব সৃষ্টি হয় এই বিন্দুটিতে, পি বিন্দুতে। আবার যদি এখানে বস্তুটিকে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব সৃষ্টি হবে এই বিন্দুটাতে। ঠিক আছে, তাহলে এই দুটো বিন্দুকে আমরা এই গোলীয় দর্পণের সাপেক্ষে অনুবন্ধী ফোকাস বলতে পারি। এরপর কোশ্চেনটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, সমতল দর্পণের পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ ল্যাটারাল ইনভার্সন বলতে কী বোঝো? তো আমরা এখানে একটা সমতল দর্পণের সাধারণভাবে যেটা দেখি যে যদি এই আর হচ্ছে বস্তু, তাহলে প্রতিবিম্বটা এরকম দেখায় যে এটা পাশাপাশি উল্টে যায়। তাহলে এখানের সংজ্ঞাটা হচ্ছে, সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র পাশাপাশি উল্টে গিয়ে এইভাবে দেখাচ্ছে। আর আমি একটা হোমওয়ার্ক দিয়েছি যে যদি একটা ঘড়ি এরকমভাবে বস্তুটিকে রাখা হয় তাহলে সমতল দর্পণের রাখার ফলে এই প্রতিবিম্বটি কীরূপ হবে, এটা কিন্তু তোমরা আমাকে করে দেখাবে, কমেন্ট বক্সে জানাবে। এরপর 5 নম্বর কোশ্চেন হচ্ছে, সমতল দর্পণের উলম্ব উৎক্রম বা ভার্টিক্যাল ইনভার্সন বলতে কী বোঝো? তো এক্ষেত্রে হচ্ছে আমরা আগেরটাতে যেটা পার্শ্বীয় পরিবর্তনের ক্ষেত্রে দেখেছিলাম, সমতল দর্পণটাকে এভাবে খাড়াভাবে রাখলে যা ঘটনা ঘটে সেটাকে বলে পার্শ্বীয় পরিবর্তন। তাহলে এখন যদি এই দর্পণকে যদি অনুভূমিক তলে রাখা হয় সেক্ষেত্রে বস্তুটির সাপেক্ষে প্রতিবিম্বটি কীরূপ হবে সেই ঘটনাকে বলা হচ্ছে উলম্ব উৎক্রম। তো এর সংজ্ঞাটি হচ্ছে, সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে উলম্বভাবে উপর নিচে উল্টে যাওয়ার ঘটনাকে প্রতিবিম্বের উলম্ব উৎক্রম বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে পি বস্তুটি যদি এরকমভাবে হয় তাহলে এর প্রতিবিম্বটা কিন্তু পাশাপাশি উপর নিচে উল্টে গিয়ে এরকম দেখাবে, হলো। আর এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন, দুটি সমতল দর্পণ পরস্পর থিটা কোণে আনত থাকলে তাদের মধ্যবর্তী একটি বিন্দু উৎসের ওই দর্পণ দুটির দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করো। তো আমরা আগে কোশ্চেনটা বুঝিয়ে দিই তোমাদের, যে দুটি সমতল দর্পণ আমরা এখানে দেখতে পাচ্ছি OM2 আর OM', এরা দুটো পরস্পর সঙ্গে যুক্ত আছে আর এবং থিটা কোণে আনত রয়েছে দুটি সমতল দর্পণ। তো এখান থেকে যদি আগত কোনো রশ্মিপুঞ্জ এভাবে আসে তাহলে প্রতিফলন হওয়ার পরে তারা কত সংখ্যক প্রতিবিম্বের সৃষ্টি করবে। জেনারেল সূত্র হচ্ছে যে যদি প্রতিবিম্বের সংখ্যা n হয় তাহলে n সমান হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা -1। এখানে থিটাটা আমরা জানতে পেরে যাবো এই অ্যাঙ্গেলটার থেকে।
এটা দেওয়া থাকে। তাহলে এটি একটা জেনারেল ফর্মুলার প্রমাণটা তোমাদের নেই, আর এটা এমনি এমসিকিউ টাইপের কোনো কোশ্চেনের জন্য শুধু ফর্মুলাটা একটু মনে রাখবে। আর এরপর আমাদের নোটটা হচ্ছে যে যদি দুটি সমতল দর্পণ পরস্পর সমান্তরাল হয় তাহলে এক্ষেত্রে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়। তো আমরা এখানে একটা দেখিয়ে দিচ্ছি, ধরো এই দুটি সমতল দর্পণ, এর মাঝে যদি কোনো একটা পোর্শনে বস্তুকে রাখা হয় তাহলে সেই বস্তুটার প্রতিবিম্ব যা গঠিত হবে সেটা কিন্তু অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ দুটো সমতল দর্পণে একটার পর একটা এরকমভাবে প্রতিবিম্ব গঠিত হয়ে যায়, এর ফলে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়। আর এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মনে রাখবে। তো এখানে আমাদের প্রতিফলন সংক্রান্ত সমস্ত আলোচনা শেষ হয়ে গেছে। আর তোমাদের যদি থিওরি বা ম্যাথমেটিক্যাল প্রবলেমে কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। আর তোমরা যদি ইন্টারেস্ট দেখাও তাহলে আমি প্রতিসরণের উপরেও একটা ভিডিও করব এরকমভাবে ডিটেলে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।